হচ্ছে ওয়ারিশবিহীন সম্পত্তি যেদের কোনো মালিক নেই। ঠিক আমি আছে, এখন শুরু শেয়ারবিহীন করেন, শুরু সম্পত্তি করেন। সম্পত্তি কোনো ওয়ারিশ খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে ইন্টারেস্টেড প্রপার্টি। পিআরবি 251, কার্যবিধি 523/25/2000, পুলিশ আইনে 25/26/27, আর ডিএমপি 22। আচ্ছা, ইন্টারেস্টেড প্রপার্টি পাওয়ার পর পুলিশ অফিসারের করণীয় কি? হেফাজতে নিয়ে জব্দ তালিকা আমলে হেফাজতে নিয়ে এটা ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। সুন্দর। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট এটা ব্যবস্থা গ্রহণ করবেন। শুনছেন ওনার কথা? কি আপনারা সবাই শুনতে পাইছেন কি বলছে? ইন্টারেস্টেড প্রপার্টি হলো যে, ইন্টারেস্টেড কথাটার মানে হলো দাবিদার নাই এমন সম্পত্তি, দাবিদার বিহীন যে সম্পত্তি। আমি একটু ভেঙে ভেঙে লিখছি। ইন্টারেস্টেড মানে হলো দাবিদার, ইন্টারেস্টেড মানে হলো দাবিদার বিহীন, প্রপার্টি মানে সম্পত্তি। ইন্টারেস্টেড প্রপার্টি হলো যে সম্পত্তির কোনো ওয়ারিশ মালিক বা দাবিদার নাই, সেটাকে বলে ইন্টারেস্টেড প্রপার্টি। পাওয়ার পরে পুলিশ অফিসার কি করবেন? হেফাজতে গ্রহণ করবেন এবং তালিকামূলে, জব্দ তালিকামূলে ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। আচ্ছা, আরেকটা বলেন, সাধারণ ব্যতিক্রম কাকে বলে ভাইয়া? ব্যতিক্রম 76 থেকে 106 পেনাল কোডের, মানে অপরাধ করেও মানুষ অপরাধের দায় থেকে রক্ষা পায় যদি সে প্রমাণ করতে পারে যে যে সাক্ষ্য নিয়ে 105 ধারা মোতাবেক যদি প্রমাণ করতে পারে যে তার অপরাধটি সে এভাবে যদি লেখেন, এভাবে অপরিচিত। যদি লেখেন তাহলে নম্বর কি ভালো আসবে? আপনাদেরকে পড়া রেডি করে দিছি না, বলছি না যে এটা মুখস্থ করতে হবে? আপনারা যদি আপনাদের মতো করেই পড়েন তাহলে আমার এত কষ্ট করে এগুলো তৈরি করে দেওয়ার কি মানে বলেন? ঠিক আছে, ধরে নিলাম যে দুই একটা লাইন তো এদিক সেদিক হতেই পারে, কিন্তু একেবারেই যে আশেপাশ দিয়েও যাবেন না, নিজের মতো করেই যদি লেখেন তাহলে আমার তো আপনাদের নোট তৈরি করে দেওয়ার দরকার হয় না হয়? বলেন, আমার কথার উত্তর দেন। আপনাদেরকে বলছি যে আমি যেগুলো লিখে দিছি এগুলোই পড়বেন। মোবাইলে দেখা যায় না, মোবাইল দিয়ে পড়া যায় না। আপনাদের কারো তো পড়ালেখা হচ্ছে না ঠিক মতো। এই জন্য আপনার তো সাজিয়ে গুছিয়ে লিখতে সমস্যা। যেহেতু আপনার সাজিয়ে গুছিয়ে লিখতে সমস্যা, আমি যেভাবে দেই এভাবেই একটু মুখস্থ করার চেষ্টা করেন। শুধু রেডি থাকবে, আপনি শুধু পড়বেন। কি এমন কষ্ট তাও যদি পড়তে না চান? ঠিক আছে, আমি বুঝলাম আপনি আপনার মতো করে বানিয়ে লিখতে পারবেন, কিন্তু কথা হলো ওই সময় আপনার বানাতে বানাতে আপনার কাম সারা, গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করে যাবেন। মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন যে আমার পরীক্ষা 2 ঘন্টায় এত কিছু কভার করতে হবে। তখন আপনি আগের লাইন পরে পড়লেন, আগে লিখবেন। আর আর যদি আগে থেকে আপনার মুখস্থ থাকে তাহলে আপনি শুধু সেটা চোখ বন্ধ করে লিখে ফেলবেন, দ্রুত হয়ে যাবে লেখা। বুঝাতে পারছি? আবার ভালো করে প্রিপারেশন নেবেন, পড়া হয়নি। লিয়াকত ভাইয়া, আপনার কোনটা টিকা ভালো হয়েছে বলেন যে স্যার এই টিকাটা আমার ভালো হয়েছে, আমি এটা বলতে চাই। মাইক্রোফোন খোলা যাচ্ছে তো, টাচ দেন। শোনেন, এগুলো পড়া দিয়ে হবে না, বুঝছেন? এগুলো পড়া, আপনাদের পড়া পছন্দ হয় না আমার। বলেন দেখি কোনটা বলবেন। 20টা টিকা ছিল, যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে যে স্যার আমার এটা ভালো হয়েছে। সুরতাল রিপোর্ট, পুলিশ হ্যাঁ, রিপোর্ট, এরপর ঠিক আছে, সুরতাল রিপোর্টটাই শুনি। বেল, বলেন। জামিন। সুরতাল রিপোর্ট হলো শোনা যাচ্ছে, হুম। কোনো কোনো অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ অফিসার কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের সাক্ষীদের উপস্থিতিতে আহ, মৃতের আপাদমস্তক বর্ণনা স্বরূপ আহ, যে যে রিপোর্ট তৈরি করবেন তাকে সুরতাল রিপোর্ট বলে। আর সুরতাল রিপোর্ট, মৃত্যুর কারণ সুরতাল সম্পর্কে রিপোর্টে এটুকু বলতে হবে, মৃত্যুর কারণ সম্পর্কে যে রিপোর্টটা প্রস্তুত করবেন মৃত্যু, সেটাকে বলে। সুরতাল রিপোর্ট মানে হুম। আপনার নিচের শরীরের কোনো আঘাত, জখম বা কাটা ছিঁড়া বা তার যে বর্ণনা, তার জামা কাপড়ের বিবরণ উল্লেখপূর্বক যে মৃত্যুর কারণ সংক্রান্তে যে প্রতিবেদন তৈরি করেন তাকে সুরতাল রিপোর্ট বা সুরতাল প্রতিবেদন বলে।
সুরতাল প্রতিবেদনে শনাক্তকারী স্বাক্ষর থাকবে। সুরতাল প্রতিবেদনে আপনার যে প্রস্তুত করবে তার স্বাক্ষর থাকবে, এবং ঘটনাস্থলের কথা উল্লেখ থাকবে। আহ সাক্ষীদের স্বাক্ষর, প্রস্তুতকারীর স্বাক্ষর। হ্যাঁ, সাক্ষীদের স্বাক্ষর, প্রস্তুতকারী স্বাক্ষর থাকবে। সুন্দর, মোটামুটি বলছে আপনার সে ভালো, 90% কথা সিআরবিসি চলে আসছে। 174, পিআরবি সংবিধান 299। 299, মার্শাল্লাহ, সুন্দর। এভাবে যদি আপনার জিনিসটা রেডি থাকে, তাহলে আপনার কিন্তু সবগুলো তথ্যই আসলো। দেখেন, ঘটনাস্থলে উপস্থিত হলেন, লিখতে লাশ পারবো, হেফাজতে গ্রহণ করলেন, লিখতে পারবো। সাক্ষীদের উপস্থিতিতে তার বাহ্যিক অবস্থা বর্ণনা করলেন, পেশা, বয়স, অবস্থা, এগুলো, আঘাতের চিহ্ন, সকল বর্ণনা দিয়ে আপাত দৃষ্টিতে মৃত্যুর কারণ সম্পর্কে যে রিপোর্টটা তৈরি করেন সেটাকে সুরতাল রিপোর্ট বলে। এটাও একটা সংজ্ঞা। সুরত কথার অর্থ হলো চেহারা, হাল অর্থ হলো অবস্থা। কোনো ব্যক্তি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে যে রিপোর্ট তৈরি করে তাকে সুরতাল রিপোর্ট বলে। এটাও একটা সংজ্ঞা। তাহলে দুইটা সংজ্ঞায় কোনটাতে নম্বর বেশি আসবে আপনি বলেন? যেটাতে তথ্যবহুল, যেটাতে সবকিছু জানা যাচ্ছে যে আসলে কি রকম সুরতালটা আসলে কি। তো এই জন্যই সাজায় গুছায় লেখাটা অনেক বড় ব্যাপার। একই লেখা লিখে কেউ 5-এর মধ্যে 5 পায়, একই লেখা লিখে কেউ 5-এর মধ্যে 2 পায়। কেন পায়? বুঝতে পারছেন ঘটনা? সুন্দর, মোটামুটি চেষ্টা করছেন, আপনাকে ধন্যবাদ। রাবে আপু, আপনি কোনটা বলবেন? রাবে আপু। আমি সাধারণ ব্যতিক্রমটা চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। সাধারণ ব্যতিক্রমটা হচ্ছে 1860 সালে প্রণীত পেনাল কোডের চতুর্থ অধ্যায় পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে 76 76 থেকে 106 ধারা পর্যন্ত বর্ণিত যে সকল অপরাধ, সেই সকল অপরাধ থেকে মানে সেই সকল অপরাধ করলেও অপরাধ বলে গণ্য হয় না। এমনি আপাত দৃষ্টিতে মনে হয় যে সে অপরাধ করেছে, কিন্তু সেগুলো অপরাধ পরিবেশ পরিস্থিতি বিবেচনায় সেগুলো অপরাধ বলে গণ্য হয় না, এবং সেই অপরাধ করলেও অভিযুক্ত ব্যক্তিকে তার দায় থেকে মুক্তি দেওয়া হয়, তাকেই সাধারণ ব্যতিক্রম বলে। আহ, এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেগুলো হচ্ছে যে যে ব্যক্তি এই অপরাধটা করলো তাকেই প্রমাণ করতে হবে যে সে মানে সেই দায় থেকে মুক্তি মানে পাওয়ার মতো তার ইয়ে ছিল না, মানে অভিপ্রায়, পাইতে তার পারে। যে অভিপ্রায় ছিল না। হ্যাঁ, অভিপ্রায় ছিল না, এটা একটা। আর হচ্ছে কোনো নিজেই প্রমাণ হচ্ছে করবে, নিজেই প্রমাণ করবে যে আমি এই অপরাধ করি নাই। হবে উদাহরণ দেন একটা। টা হচ্ছে যেমন 82 ধারা অনুযায়ী, 82 ধারা অনুযায়ী হচ্ছে উম ইয়া নয় কি জানি বছরের বলে, কম 9 বয়স্ক। বছরের কোনো অপরাধ করে সেটা অপরাধ বলে গণ্য হবে না। আর হচ্ছে 80 ধারায় আইনানুগ কোনো কার্য সম্পাদন করতে গেলে কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। শোনেন, তার মানে যে পেনাল এই কোডের দুইটাই, হ্যাঁ, সুন্দর, এই দুইটাই উদাহরণ দিতে হবে 6 এমন না। উদাহরণ দুটো আপনি আপনার মতো করে বানিয়ে মানে লিখবেন, সমস্যা নাই, যে কোনো উদাহরণ। অর্থাৎ 76 থেকে 106 ধারা টাচ করে, এর মধ্যে যে কোনো একটা উদাহরণ আপনি দিতে পারবেন। ভালো হয় নাই পড়া, হয়েছে কোনো মতো পড়া ভালো হয় নাই পড়া। আপনি যখন কোনো কিছু উপস্থাপন করবেন, তখন সেটা গড় গড় করে বলতে হবে, সুন্দর করে, অন্যান্য প্রশ্নগুলো যেভাবে উত্তর দেন। তাহলে সাধারণ ব্যতিক্রম জিনিসটা কি আমরা বুঝি, যারা একেবারেই পড়েন নাই তারা একটু মনোযোগ দেন। 1860 সালে প্রণীত, মানে পেনাল কোডের কথা বলা হচ্ছে, 1860 সালে প্রণীত পেনাল কোডের চতুর্থ অধ্যায় 76 থেকে 106 ধারার মধ্যে যে কথাগুলো বর্ণনা করা আছে, যে ঘটনার বর্ণনা করা আছে, সেটা হলো আপাত দৃষ্টিতে আপনি হঠাৎ করে দেখে আপনার মনে হচ্ছে যে এই লোক খুন করে ফেললো, কিন্তু খুন করার পরেও সেই খুনের দায় থেকে রেহাই পাবে। কোনো অপরাধ করে
অপরাধ করে শাস্তি না পেয়ে বরং এখান থেকে রেহাই পাওয়ার যে বিধান, এটাকেই বলে ব্যতিক্রমের বিধান অথবা সাধারণ ব্যতিক্রম। এভাবে লিখতে পারেন, ঠিক আছে। সাধারণভাবে আপনার অপরাধ মনে হলেও পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশ বিবেচনায় সেটা অপরাধ বলে গণ্য হয় না এবং অভিযুক্ত ব্যক্তিকে অপরাধের দায় থেকে রেহাই দেয়া হয়, এটাকেই সাধারণ ব্যতিক্রম বলে। ৭৬ থেকে ১০৬ কি কি তথ্যগুলো হলো, কোনো ব্যক্তি সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত হবে কিনা সেটা নির্ভর করবে তার অপরাধজনক অভিপ্রায়ের উপরে। মনে মনে সে আসলে অপরাধ করার জন্য অভিপ্রায় ছিল কিনা তার মনে, আর কি অপরাধী ব্যক্তি নিজেই এটা প্রমাণ করবে। ১০৫ ধারা পড়বো আমরা, প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে। উদাহরণ যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। আব্দুল সালাম ভাই বলছিল এই পয়েন্টটা, অবশ্য ১০৫ ধারা, হ্যাঁ আপনি দিতে পারেন, তবে আমার মতে আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো একদম মানে আপনারা নিশ্চিন্তে পড়তে পারেন। বুঝতে পারছেন? এটা পড়লে হবে কি, আপনি আর আলাদা করে আপনাকে বই ঘেটে আর পড়তে হইলো না। আমার মতে এটাই মুখস্থ করা ভালো হবে। আর তারপরও যদি মনে করেন যে না স্যার আপনার এটা হচ্ছে না বা বেশি কঠিন হয়ে যাচ্ছে, তখন আপনি আপনার মতো করেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, ভালো রেজাল্ট করতে হলে এগুলোই পড়তে হবে, আর অন্য কোনো বিকল্প নেই। আচ্ছা, সিডিটা একজনের থেকে শুনি। কেস ডায়েরি কে বলবে? কেস ডায়েরি, কেস ডায়েরিটা কে বলবে? হয় নাই কারো কেস ডায়েরি পড়া? রুমাদি, আপনার কি অবস্থা? টিকাগুলো পড়া হয়েছে? আপনাদেরকে নিয়ে আমি কি আশা করব বলেন? আপনাদের মূল পরীক্ষা তো লিখিত পরীক্ষা। লিয়াকত ভাইয়া লিখছে আমার গুলোই সহজ লাগে এবং সুন্দর। তো তাহলে যদি সহজ লাগে তাহলে আপনাদের পড়তে সমস্যা কোথায়? রিফাত বলবে। রিফাত বলেন দেখি, সিরিটা একটু শুনি। না, এরকম হতেই পারে যে স্যার আপনার লেখা একটু কঠিন লাগে, সমস্যা নাই, সেটা তো ভিন্ন ব্যাপার। যেটা একেবারেই আপনি নিতে কষ্ট হচ্ছে সেটা আপনি একটু বই থেকে পড়ে ফেললেন। বলেন রিফাত, সিডি। জেসমিন শাহাদাতের খোঁজ নাও, সে মামলার ৩ দিন থেকে তদন্তকারী ক্লাসে আসে না। কর্মকর্তা হুম। তদন্ত চলাকালীন সময়ে আম, কোন মামলার শুরু থেকে শেষ পর্যন্ত কি বিষয়ে কিভাবে তদন্ত করলো, ঘটনার বিষয়গুলো কিভাবে, আহ, কি কি তথ্য পেল, আম, যে তথ্যাদি যে উম, আহ, এই বিষয়ে যে লিপিবদ্ধ করা হয় তাকে কেস ডায়েরি বলা হয়। ভালো হইলো না, কারোরই পড়া ভালো হয়েছে? আপনারাই বলেন যে না স্যার আমার পড়াটা ভালো ছিল। লিয়াকত ভাইয়ের পড়াটা তবু একটু মানে মেনে নেওয়া যায়। কারো পড়া ভালো হয়নি? সিডিতে 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকতে হবে কখন আপনি মামলাটা তদন্ত আরম্ভ করলেন। এজাহার প্রাপ্তি, এজাহার প্রাপ্তি এবং তদন্ত শুরু, কোন কোন স্থান পরিদর্শন করলেন, কখন তদন্ত শুরু হলো শেষ হলো, কোন কোন স্থান পরিদর্শন করলেন, কি কি বিষয় নির্ণীত হলো। এই 4টা কথা আপনার সিডির ভেতরে অবশ্যই থাকতে হবে। কখন তদন্ত শুরু করলেন, সংবাদ প্রাপ্তি, তদন্ত শুরু, কোন কোন স্থান পরিদর্শন করলেন, কি কি পরিস্থিতি নির্ণীত হলো। কত সুন্দর একটা ইংরেজি লিখে দিচ্ছি। A case diary is a written record of the daily progress of a criminal investigation. ডে টু ডে রিটেন রেকর্ডও যদি লেখেন তাও ঠিক আছে। সিডির আরো একটা প্রশ্নের উত্তরে ওখানেও একটা ইংরেজি দিছিলাম অনেক সুন্দর। তা আপনি যদি এভাবে লেখেন তো কেন নম্বর দিবে না বলেন? আর যদি আপনি এভাবে লেখেন, সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে, আপনাদের পড়া কারোরই পড়া হয়নি। আগামীকালকে এই পড়াটাই রিপিট থাকলো। এই 20টা টিকা আগামী কালকের ক্লাসে যেন দেখি আপনাদের পড়া হয়েছে। কি করলে পড়া হবে বলেন? আপনাদের সাথে তো পেরে উঠতেছি না আমি। না পড়া পারতেছেন, না লিখতেছেন লেখাগুলা ঠিক মতো। মারতে হবে স্যার, মারতে হবে। আব্দুল সালাম ভাইয়া, আমার কি, আমি যে লিখে দিচ্ছি আমার লেখা কি আপনার পছন্দ হয়নি বলেন? স্যার সুন্দর আছে, সুন্দর, আমি ট্রাই করতে স্যার। ট্রাই করতেছে সে পড়ার। এরপরে আর একটা কিছু নোট তৈরি করে দিব না, আপনারা যেখান থেকে খুঁজে খুঁজে পারেন পড়বেন। আমার দায়িত্ব, আমি শুধু সিলেবাসটা ঠেকাই দিব, পড়া আমি পড়ায় যাব, আপনারা পড়লে পড়েন, না পড়লে নাই। এত কি বকাঝকা করা যায় বলেন প্রতিদিনের ক্লাসে? এই তানিয়া, চুপ করে আসো ক্লাসে, তাই না? তুমি কোনটা টিকা বলবে বলো?
20টা টিকা লিখে দিলাম রে, আমার কষ্টটার দিকে তোমরা দেখো না কেন? হ্যাঁ, যে স্যার এত কষ্ট করে লিখছে, তাহলে একবার একটু মুখস্থ করি তো। তাহলে সব লিখিত পরীক্ষা খারাপ করে বসে থাকবা তোমরা, তখন কেমন হবে? এমনিতে লেখার নাই ঢং, আবার তার ভেতরে যদি উপস্থাপন ক্ষমতা না থাকে। রাগ করার মতো কাজ করছেন কিনা আপনারা বলেন? আপনারা কি চান না যে আপনাদের খাতাগুলা সারা বাংলাদেশে প্রথম সারির মধ্যে থাকুক, প্রথম শ্রেণীর খাতা বলে গণ্য হোক? এটা কি চান না? কিছু লোকের লেখা এত সুন্দর। এই যে রিপন মাহমুদ আছে নাকি ক্লাসে, সে ক্লাস থেকে বের হয়ে গেছে পড়া বলার ভয়ে। রিপন ভাইয়ার লেখা সুন্দর, সে যদি ভালোভাবে আমি যেভাবে পড়াচ্ছি আপনাদেরকে, যেভাবে সবকিছু লিখে দিচ্ছি, এটা যদি সে উপস্থাপন করতে পারে হুবহু, তাহলে সে একদম তার খাতা 1 থেকে 50-এর ভিতরে থাকবে ইনশাল্লাহ। রোজিনাপুর হাতের লেখা এত সুন্দর, সে যদি আমি যেভাবে বলতেছি এভাবে যদি সে পড়ে এবং এভাবে যদি সে আমার কথা মেনে চলে, তাহলে তার খাতাও এরকম খুব একটা ভালো সিরিয়ালে থাকবে। নীলু বাপু অনেক কষ্ট করতেছে, সেটা আমি দেখতেছি, সেও ভালো করবে। তো কিছু লোকের লেখা দেখলে, লিয়াকত ভাই আপনার হাতে লেখা অনেক সুন্দর, আপনি ভালো করবেন। আপনি এই দুষ্টদের মতন দুষ্ট হয়েন না, আপনি পড়ালেখা করেন ঠিক মতো। আর যাদের লেখার কথা বললাম না, আমি তো জানি আমার লেখাটা কেমন, তাই না? যেহেতু আমার লেখায় একটু দুর্বলতা আছে, তাহলে আমাকে বেশি বেশি লিখতে হবে। আপনারা কি করেন? উল্টোটা করেন। আপনারা যারা পড়া ভালো পারেন তারা সারাদিন বই নিয়ে পড়তেই থাকেন, আর যাদের লেখা ভালো তারা শুধু দেখে দেখে লিখতেই থাকেন। তাদের পড়ার গ্যাপ থেকে যায়, কারো লেখার গ্যাপ থেকে যায়। কেন? নাহিদ, আপনার পড়া হয়েছে? নাহিদ, গত ক্লাসে কি পড়া ছিল আপনি কি জানেন? আয়ারে ঘুমাই গেছিলাম গা, বুঝছেন? পরে চুল কাটাইলাম ঘুমোতে উঠে, পরে করলাম যে আল্লাহ, আমি কাদেরকে নিয়ে ক্লাস করি আল্লাহ রে! আপনাদের কাণ্ড কীর্তি দেখলে। নাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নাহিদ রাজ, কোন কোন ব্যক্তি কালকে আমাকে 20টা টিকা মুখস্থ পড়া দিবে বলেন? কালকে তো আপনাদের, কালকে কি বার? কালকে ক্লাস আছে তাদের। আমি দিব স্যার, আমি। কথা মনে থাকবে? নাহিদ বললো আমি দিব, রোজিনা আপু বললো, আর রিফাত বললো যে সে পড়া দিবে। আর বাকি কে পড়া দিবে বলেন? টিকা 20টা যে এত কষ্ট করে লিখলাম, আপনারা এটা পড়বেন না? আমাদের তো এগুলো পড়া লাগবে। সালমা আক্তার লিখছে আমি দেবো। সালমা, তোমার কি আজকে পড়া হয়েছে? আজকের পড়া হচ্ছে? আজকে কি একটাও বলতে পারবে না? সাদেকা আপু বলছে সেও পড়া দিবে। আর আমাকে ক্লাসে আমি কথা যাবো স্যার। দিয়ে, আমাকে তো ক্লাসে কথা দেন, তারপরে তো যখন ক্লাস কেটে যায় আর তো আমার কথা সারাদিনে একবারও মনে পড়ে না যে স্যার পড়া দিচ্ছে, আমাকে পড়াটা পড়তে হবে। এই হলো আপনাদের স্বভাব চরিত্র। ইনশাল্লাহ আগামীকাল আগামী আগামী ক্লাসে ক্লাসে দেবো 20টা টিকা। ইনশাল্লাহ। আগামী ক্লাসে অন্য কোনো পড়া নাই, টিকা 20টা। জেসমিন একটু একটা লিখে দিও তো যে আগামী ক্লাসে 20টা টিকা তারা পড়বে, পড়ে আসবে, ক্লাসে পড়া তৈরি করে আসবে। তাই বলে ভয়ে আবার ক্লাসে আসবেন না, সেটা কিন্তু হবে না। ক্লাসে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, কালকের ক্লাসে আপনাদের একই পড়া থাকলো। আমরা আমাদের আজকে ধারাবাহিক ক্লাসে, কাকলি তুমি এতক্ষণে ক্লাসে আসলা কেন রে? 8:30 ক্লাস, তুমি কি জানো না সময়? পড়া বলার ভয়ে ক্লাসে দেরিতে আসো, তোমাকে দেখতেছি, দাঁড়াও। তোমার কথা বলার সুযোগ নাই, মাইক্রোফোন বন্ধ আছে। কেউ আর মাইক্রোফোন খুলতে পারবেন না। শোনো, ক্লাস 8:30 মানে আমি দেরিতে আসবো, আমারটা এক্সকিউজ চলবে, তোমাদের কারো এক্সকিউজ চলবে না। 8:30 মানে 8:30 ক্লাসে সবাই ঢুকবেন। 8:30 থেকে 9টা, এই আধা ঘন্টা আমরা শুধু পুরনো পড়া রিভিশন দেবো। পুরনো পড়া রিভিশন দেবো বলতে ক্লাসে যে পড়াটা থাকবে সেটা আমরা পড়বো। 20টা টিকা দিছি পড়া, মুক্তা। শোনো, জোর করে কখনোই পড়ালেখা হয় না, বুঝছো? জোর করে কখনো পড়ালেখা হয় না। একটা জিনিস চিন্তা করো, একটা যদি তোমাদেরকে একটা কিছু রেডি করে দেই যে এই জিনিসটা পড়ো, তারপরও যদি তুমি না পড়ো, এখন পরে পরীক্ষার পরে মাথা চুল ছেঁড়া ছাড়া তোমাদের কিছুই থাকবে না, বুঝছো? বসে বসে চুল ছিঁড়তে হবে মাথা, যে এ কি করলাম, হায় হায় আফসোস। 20টা টিকা। দেখো তো, যে লোকগুলোর পদোন্নতি হয়ে গেছে তারা কি খুব বেশি পড়ালেখা একদম খুব বেশি ভালো বিসিএস ক্যাডার হয়ে তারা আসছে? বলো, তোমার আমার মতোই তো, আমাদের ব্যাচমেটরাই তো পারছে, পারছে না বলো? আমরাই তো পারছি। তো তাহলে তোমরা কেন পিছিয়ে থাকবে বলো? আমার ওই যে তোমার ব্যাচমেট শাহজাদির সঙ্গে দেখা হয়েছিল, সে বলতেছে আমি এতদিন পরীক্ষা গুরুত্বই দেইনি, আর সব ব্যাচমেটরা সাব ইন্সপেক্টর এসআই হয়ে গেছে। এখন দিন শেষে গিয়ে বুঝতেছে, তো সময় গেলে সাধন হয় বলো?
সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এটা শুনছেন না ছোটবেলায়? এখন শুনে রাখেন, সময়ের 1 ফোর আর অসময়ের ফোর অগণিত, আপনি হিসাব করেই পাবেন না। কতগুলো ফোর যে দিতে হবে, প্রতিদিন একটা একটা করে গাঁথুনি দিলেন, সেটার কিরকম হবে? আর 50 বছর পরে আপনি গাঁথুনি দিতে চাইলেন, এই 50 বছরের সবকিছু একসাথে সম্ভব? বকেয়া হিসাব এত সহজে সম্ভব না, বর্তমানে বাঁচতে হবে। তার মানে আজকে যেটা পড়া, যতটুকু পড়া দিছে স্যার, এটা আমি ডিটারমাইন্ড হব যে না, আমি আমার আজকের পড়াটুকু কমপ্লিট করে আমি ক্লাসে ঢুকবো। এত বেশি তো চাপও দেই না আপনাদেরকে, চাপ দেই পড়ার, হাতের লেখা দেইনি, অন্য কোনো পুরনো পড়া দেইনি যে টিকাগুলো পড়ুক, কারণ লিখিত পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউ পাস করে যাবেন, 50-এর মধ্যে 30 পাইলে পাস করতে পারবেন, আর 2.25-এর জন্য 50 জনের পিছনে আসবে আপনার সিরিয়াল, তখন কেমন লাগবে? আপনাদের সাথে আর পারি না আমি। আসেন আমরা আজকে পেনাল কোডের ক্লাসে যাব, পেনাল কোড শেষ করে আমরা সিআরপিসি তে যাব। আপনাদের কারো মাইক্রোফোন খোলার সুযোগ নাই। গত ক্লাসে বলেছিলাম আজকে আমরা অপরাধমূলক অনধিকার প্রবেশ 441 ধারা থেকে পড়বো, যেহেতু গত ক্লাসে ভালো করে সময় দিতে পারি নাই, মানে অন্য আলোচনার জন্য পড়াগুলো হয় নাই আর কি। আজকে ইয়াসমিন আপু, আমি জানি আপনি মাঝখানে, এই জন্য তো আপনাকে কিছু বলিনি, কারণ আপনি একটা অনেক বড় বিপদ গেছে, আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। কোনো সমস্যা নাই, আপনি আবার ফিরে আসেন, এই কামনাই করি আল্লাহর কাছে, দোয়া আপনার জন্য, বুঝছেন? আচ্ছা, আজকে আমরা পেনাল কোডের ক্লাসে যাব। স্যার আসসালামু আলাইকুম। আপনি একটু দেরি করে ফেলছেন স্যার, আমাদের ক্লাস কিন্তু 8:30টায় শুরু হয়, রাত 8:30টায় শুরু হয়। প্রথম দিকের অংশে আমরা একটু পুরোনো পড়া রিভিশন করি, এতক্ষণ পড়া ধরলাম, বকাবকি করলাম। রেকর্ডিং শুনতে পাবেন, রেকর্ডিংটা একটু শুনে নিন কষ্ট করে। আচ্ছা, আসেন আমরা পড়বো পেনাল কোডের 441। আজকের টপিক হলো পেনাল কোডের 441 থেকে যতটুকু পড়তে পারি, আল্লাহ ভরসা। আচ্ছা, পেনাল কোডের 441 ধারা গত ক্লাসে পড়িয়েছিলাম। এই অংশটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখনই মারামারির মামলা বলেন, অন্যান্য যে মামলাগুলো আছে, কোন বাড়িতে অনধিকার প্রবেশ দিয়ে শুরু হয়, গৃহে অনধিকার প্রবেশ অথবা অপথে গৃহ প্রবেশ দিয়ে কিন্তু শুরু হয়। ডাকাতি মামলার ক্ষেত্রেও এই ধারাগুলো ব্যবহার করা হয়, কারণ একটা জায়গায় অনধিকার প্রবেশ না করে তো আর আপনি ওখানে ডাকাতি করতে পারছেন না, তাই না? তো এই জন্য অনধিকার প্রবেশের যে ধারাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রশ্ন দেখা যায়, এমসিকিউ দেয়, লিখিত প্রশ্ন দিয়ে ফেলে, আবার সৃজনশীল প্রশ্নও দেয়। ক খ গ নামক ব্যক্তি আরো 2জন সঙ্গী সাথী নিয়ে অমুক ব্যক্তির বাড়িতে রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ করে সেখানে মৃত্যু ঘটালেন। প্রত্যেক ব্যক্তি মৃত্যু ঘটানোর দায়ে দণ্ডিত হবেন, আলোচনা করুন। এরকম সৃজনশীল দিয়ে বললো কোন কোন ব্যক্তির কি কি অপরাধ, সবাই একই দণ্ডে দণ্ডিত হবে। আমরা আজকে এগুলো শিখবো। তার আগে আসেন দেখি, বলেছিলাম প্রথম 6টা হলো সংজ্ঞা। কয়টা সংজ্ঞা? 6টা সংজ্ঞা। যদি মনোযোগ দেন পড়া ক্লাসেই মুখস্থ হবে ইনশাল্লাহ। আর যদি মনোযোগ না দিয়ে এদিকে আমার রেকর্ডিং চালু করে দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে বসেন মেয়েরা আর ছেলেরা, যদি খোশ গল্পে মেতে যান, তাহলে আপনাদের শেষ। জীবনে সবচেয়ে মূল্যবান কি জিনিস জানেন? মানব জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আয়ু। আয়ু বোঝেন? সময়, টাইম। সেই সময় আপনি এখানে ব্যয় করতেছেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি ব্যয় করতেছেন এখানে। তাহলে আপনি মনে করেন আপনার অঢেল সম্পদ আছে, আপনি কি চাইলেও আল্লাহ তাআলা আপনাকে 5 মিনিট আয়ু বাড়িয়ে দিবে? বা কোনো ব্যক্তিকে গিয়ে বললেন যে আমি আপনাকে 5 কোটি টাকা দিচ্ছি, আমাকে 2 দিন বাঁচার সুযোগ দেন, আপনার আয়ু থেকে আমাকে 2 দিন আয়ু দেন, দিবে সে? দেয়? দেয় না। তো এটা আমরা একটা আয়ু হিসেবে চিন্তা করতে হবে আপনাকে, যে আমি 1টা ঘন্টা এখানে বসে থাকি, মানে আমার জীবন থেকে 1 ঘন্টা চলে গেল। তো এই 1 ঘন্টা আমি যদি কাজে লাগাতে না পারি, তারপর অর্থ ব্যয় তো আছেই, আছে না? তো তাহলে এই 1 ঘন্টা যদি আমি কাজে লাগাতে না পারি, স্যার কি বললো এগুলো যদি আমি অ্যাবজর্ব করতে না পারি, নিতে না পারি, তাহলে এই 1 ঘন্টা আমার বৃথা গেল। বুঝাতে পারছি সময় কত বড় মূল্যবান জিনিস? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। ছোটবেলার কথাগুলো যারা মনে রাখছেন তারা দ্রুত জীবনে সাইন করে ফেলবেন, আর যারা মনে রাখেন নাই, শুধু পড়ার মতো পড়ছেন, তাদের কি বলবো। ক্লাসে মনোযোগ দেন সবাই। তাহলে আমরা কি পড়ছি? অপরাধমূলক অনধিকার প্রবেশ এবং এই সংক্রান্তে বিভিন্ন অপরাধগুলো ও তার দণ্ড, এটা আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু।
কোন আইন পড়ছি? পেনাল কোড পড়ছি। পেনাল কোডের কত ধারা থেকে ক্লাস শুরু হবে? 441 ধারা। যে জায়গায় প্রবেশের আপনার কোনো আইনানুগ অধিকার নেই, আপনাদের বাড়ি, রাতে আসেন দিনে আসেন, যখন ইচ্ছা আপনি আপনার বাড়িতে প্রবেশ করছেন বেরোচ্ছেন, নো প্রবলেম। আরেকজনের বাড়ি রাত বিরাতে আপনি যেতে পারবেন? পারবেন না। অর্থাৎ কোনো ব্যক্তির যে স্থানে প্রবেশ করার আইনানুগ অধিকার নেই, তারপরও কোনো ব্যক্তি যদি সেই স্থানে প্রবেশ করে, শুধু প্রবেশ না, প্রবেশ করে যদি অবস্থান করে, তাকে যদি আপনি চলে যেতে বলেন, তারপরও সে চলে না যায়, সেখানে যদি অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে। কত ধারা? 441 ধারা, অপরাধমূলক অনধিকার প্রবেশ। বুঝতে পারলাম ঘটনাটা? অপরাধমূলক অনধিকার প্রবেশ জিনিসটা কি? যেখানে প্রবেশের আপনার আইনানুগ অধিকার নেই, সেই জায়গায় প্রবেশ করলেন কোনো লোককে ভয় দেখানোর জন্য, অপমানিত করার জন্য। আপনি তো আর এমনি এমনি কি এখানে প্রবেশ করবেন না, কোনো অপরাধ অনুষ্ঠান করার ইচ্ছা আছে আপনার ভেতরে, অথবা কোনো ব্যক্তিকে ভয় দেখালেন, অথবা অপমান বা বিরক্ত করার জন্য সেখানে প্রবেশ করলেন, অথবা সেখানে অবস্থান করলেন। মনে করেন একজনের ফসলের ক্ষেতেই আপনি প্রবেশ করলেন, আপনাকে বললো ভাই আমার ফসল নষ্ট হচ্ছে, আপনি একটু আমার জমি থেকে উঠে যান তো। আপনি উঠে গেলেন না, ওখানেই অবস্থান করলেন, দাঁড়িয়ে থাকলেন যে না যাবেন না। তো এটাও এক ধরনের অনধিকার প্রবেশ। তাহলে 441 ধারাটা পরিষ্কার হয়েছে। যে জায়গায় প্রবেশের কোনো ব্যক্তির যে স্থানে প্রবেশের আইনানুগ অধিকার নেই, সেই স্থানে প্রবেশ করার যদি তার ভেতরে অপরাধমূলক উদ্দেশ্য থাকে, কাউকে ভীতি প্রদর্শন অথবা অপমান অপদস্থ করার জন্য সেখানে প্রবেশ করে, তাহলে তিনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছেন বলে গণ্য হবেন। কত ধারা? 441 ধারা। পরের ধারা যাব, অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। বই যদি দেখেন, বইয়ে কিন্তু শুধু কি আছে? অনধিকার গৃহপ্রবেশ। তো আমি বলেছি অপরাধমূলক কথাটা লাগিয়ে নেন, তাহলে আপনার পড়তে সুবিধা হবে। তাহলে প্রথমটা কি পড়লাম? অপরাধমূলক অনধিকার প্রবেশ। এর পরেরটা অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ। এতক্ষণের প্রবেশটা ছিল যে কোনো জায়গায় প্রবেশ, আর এবারে স্পেসিফিক একটা জায়গা আপনাকে বলে দেওয়া হয়েছে। কোথায় প্রবেশ? গৃহ প্রবেশ। তাহলে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ। তো আসেন, কোন জায়গাটাকে গৃহ বা মানুষের বাড়ি বলে গণ্য করা হয়? মানুষ যেখানে বসবাস করে অথবা মানুষ তার সম্পদ রাখে, এই ধরনের জায়গাও কিন্তু মানুষের গৃহ। বা এই গৃহে প্রবেশ মানে শুধুমাত্র যে ঘরেই প্রবেশ করতে হবে এমন না। একটা লোক তাঁবু খাটিয়ে কোনো একটা জায়গায় থাকে বা থাকছে, এটাও তার একটা গৃহ। জাহাজ, আমরা দেখেছি না সম্পত্তির ক্ষতির ক্ষেত্রে তাঁবু জাহাজে অগ্নিকাণ্ডের সাহায্যে অনুষ্ঠিত ক্ষতি, দেখেছি না এরকম? তো এরকম শুধুমাত্র বাড়ি হতে হবে বা দালান হতে হবে এমন না, কোনো জাহাজ হতে পারে, তাঁবু হতে পারে, অথবা উপাসনা। উপাসনা বুঝি না? যেখানে আপনি কি করেন? প্রার্থনা করেন। প্রার্থনা করার ব্যবহার, প্রার্থনা করার স্থান রূপে ব্যবহৃত হয়, অথবা সম্পত্তি সংরক্ষণ করে রাখা হয়। মনে করেন আমার বাড়ি না, কিন্তু বাড়ির বাইরে একটা ঘর আছে, যেখানে আমি কি করেছি? খড়ের গাদা রেখেছি, আমার সম্পদ রেখেছি, ধানের গোলা ঘর করেছি। তো এটা আমার কি? সম্পত্তি সংরক্ষণের স্থান রূপে ব্যবহৃত হয়। এই ধরনের কোন স্থানে যদি কেউ প্রবেশ করে, এই প্রবেশটা কি হয়ে গেল? অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ হয়ে গেল। তাহলে আর শুধুমাত্র অপরাধমূলক অনধিকার প্রবেশে থাকলো না, কি যুক্ত হলো? গৃহ। গৃহ যুক্ত হলো। তাহলে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ দুটো সংজ্ঞা শিখে ফেললাম। কি কি? প্রথমটা হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ, দ্বিতীয়টাতে শুধু গৃহ শব্দটা যুক্ত করব। রিপন, আপনি এতক্ষণ পরে ক্লাসে আসলেন কেন? আপনাকে পড়া ধরার জন্য খুঁজতেছিলাম। আচ্ছা, তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ শিখলাম 441। এরপরে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ 442। তাহলে বুঝলাম তো, একটা হলো যে কোনো জায়গায় যেখানে আপনার আইনানুগ প্রবেশের অধিকার নাই, আরেকটা কি? যেখানে সম্পত্তি সংরক্ষণের জায়গা রূপে ব্যবহৃত হয়, অথবা দালান, তাঁবু, জাহাজ, এই ধরনের জায়গা যেখানে মানুষ যেখানে মানুষ বসবাস করে, এই ধরনের জায়গায় যদি কেউ প্রবেশ করে তাহলে গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে। এগুলো সংজ্ঞার ধারা। গত ক্লাসে বলেছিলাম প্রথম 6টা হলো সংজ্ঞার ধারা, শুধু সংজ্ঞা। এরপরে আমরা শাস্তির ক্লাসিফিকেশন গুলো দেখবো। তাহলে দুটা গেল, তাই না? 41-42 অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ। এবার আসেন 443
কিভাবে গৃহে প্রবেশ করছে? সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। এবার আপনি সামনে শুধু সংগোপন কথাটা লাগিয়ে দেন, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সাথে, দুঃখিত, প্রত্যেকটা ধারার সাথে সাথে একটা করে শব্দ যুক্ত হচ্ছে। প্রথমে ছিল অপরাধমূলক অনধিকার প্রবেশ, এরপরে যুক্ত হলো গৃহ অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ, এরপরে আসেন সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ। এভাবে পড়েন, হ্যাঁ, সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ। তাহলে সংগোপনে কথাটার মানে কি? সংগোপনে কথাটার মানে হলো চুপি চুপি, মালিকের অগোচরে, মালিক বুঝতে পারলো না, এইরকম পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি এই গৃহে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তি সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে। তাহলে এই পর্যন্ত 3টা সংজ্ঞা বুঝছি। 6টা সংজ্ঞা পড়ার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব, দুঃখিত। তাহলে সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ 443। এবার আসেন 444, রাত্রিবেলা সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। তাহলে প্রথমে কি ছিল? শুধু অনধিকার গৃহপ্রবেশ, দুঃখিত, শুধু অনধিকার প্রবেশ, তারপরে আসলো গৃহ, তারপরে আসলো সংগোপনে, তারপরে আসলো রাত্রিবেলা সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। কত ধারা পড়লাম? 444। এটা ছিল 4 নাম্বার সংজ্ঞা। এরপরে আমরা 5 নাম্বার সংজ্ঞা দেখবো, 445, অপথে গৃহপ্রবেশ। গত ক্লাসেও একটু টাচ দিয়েছিলাম, অপথে গৃহপ্রবেশ অর্থাৎ যেই রাস্তাটা বা যে পথটা গৃহে প্রবেশের পথ নয়, সেই পথে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, যে পথ গৃহে প্রবেশের জন্য তৈরি করা হয়নি, অথবা দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে, অথবা মানুষ ঢোকার জন্য বর্তমানে ব্যবহৃত হচ্ছে না, এরকম কোনো পথ দিয়ে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, সেটাই হলো অপথে গৃহপ্রবেশ। গলার যন্ত্রণায়। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমরা দুঃখিত, 6 ধরনের, এই যে 445 ধারাটা, এটাতে 6 ধরনের কথা বলা আছে, যে 6 ধরনের গৃহপ্রবেশ অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। প্রথমটা হলো শীত কেটে, অথবা যে জায়গা নাই এইরকম রাস্তা তৈরি করে প্রবেশ করে। শীত কেটে মানুষ ঢোকার পথ নয় যেটা, সেই পথে যদি কেউ প্রবেশ করে, বা দেয়াল টপকিয়ে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, নতুন কোনো পথ সৃষ্টি করে যদি প্রবেশ করে, তালা ভেঙে প্রবেশ করে, বল প্রয়োগ করে প্রবেশ করে, ভয় দেখিয়ে। বল প্রয়োগ মানে কি? শক্তি প্রয়োগ করে প্রবেশ করে। বল প্রয়োগ করেছি না আমরা? বল প্রয়োগ 349, অপরাধমূলক বল প্রয়োগ 350। তাহলে এই যে বল প্রয়োগ করে যদি আপনি প্রবেশ করেন, তখনও এই প্রবেশটাও অপথে। সর দরজা থেকে আমি ভেতরে যাচ্ছি, এই যে আপনি আরেকজনের বাড়িতে এভাবে বল প্রয়োগ করে যদি প্রবেশ করেন, তাহলে সেটাও অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। এরপরে আসেন আটকানো কোনো দরজা বা কোনো গিট খুলে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, একটা ছবিও দিয়েছিলাম আপনাদেরকে, যেটা আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা পড়ে নিবেন একটু, বুঝতে পারছি। তাহলে 6 ধরনের প্রবেশ, এরকম এমসিকিউ আসলো, কয় ধরনের প্রবেশ অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে? কি লিখবেন? 6 ধরনের প্রবেশ অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। আচ্ছা, এই পর্যন্ত। সংগোপনে মানে হলো চুপি চুপি অন্যায়। একটা ছিল মালিককে জানিয়ে তার বাড়িতে প্রবেশ করলাম, আরেকটা হলো মালিক বুঝতেই পারলো না, রাত্রেবেলা সবাই ঘুমিয়ে গেল, তুমি চুপি চুপি প্রবেশ করলা। এইটার কথা বলা, সংজ্ঞার কথা বলা আছে 444, রাত্রিবেলা সংগোপনে, যদি রাতে। আরেকটা আছে দিনের বেলা, দেখবা দিনেও অনেক সময় মানুষ বাড়িতে থাকে না, ফাঁকা থাকে বাড়ি, আবার দেখবা দিনেও মানুষ ঘুমিয়ে যায়, তখন যদি কোনো ব্যক্তি চুপি চুপি প্রবেশ করে, তখনকার অপরাধ হবে 443 ধারার অপরাধ। আর এটাই যদি রাত্রিবেলা করে সংগোপনে, তখন কিন্তু ওই অপরাধটা 444 ধারার সংজ্ঞাধীন অপরাধ। এগুলো কিন্তু আমরা এখনো সংজ্ঞা পড়ছি, বুঝতে পারছো? সংগোপনে কথাটার মানে হলো চুপি চুপি, এভাবে লিখে রাখো, সংগোপনে মানে চুপি চুপি। আর রাত্রিবেলা তো বুঝি সূর্য অস্ত গেলে পরে যে সময়টা রাত্রিবেলা, অনধিকার গৃহপ্রবেশ। তাহলে 444 ছিল এটা। যে ধারাতে ছিলাম 445, অপথে গৃহপ্রবেশ, এটা আবার ভিন্ন বিষয়। এখানে পথটা হলো মেইন বিষয়, কখন প্রবেশ করছেন সেটা পরে আছে। তো প্রথমে বললো অপথে গৃহপ্রবেশ, যে জায়গাটা মানুষ প্রবেশের জন্য তৈরি হয়নি, সেদিক দিয়ে যদি প্রবেশ করেন, বন্ধ বন্ধ দরজা খুলে যদি প্রবেশ করেন, তালা ভেঙে প্রবেশ করেন, নতুন করে পথ সৃষ্টি করে দেয়াল টপকিয়েও যদি প্রবেশ করেন, তাহলেও কিভাবে প্রবেশ করলেন? অপথে গৃহপ্রবেশ করেছেন বলে গণ্য হবেন। কত ধারা? পেনাল কোডের 445 ধারা। এবার আসেন 446 ধারা, শুধু অপথের সামনে লাগিয়েছে রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ।
তো কোনো ব্যক্তি যদি দিনের বেলা অপথে গৃহে প্রবেশ করে তখন সে কত ধারার সংজ্ঞা দিনে অপরাধ করেছে, সংজ্ঞা কত ধারায় দেয়া আছে? দিনের বেলা অপথে গৃহে প্রবেশ 445, আর যদি রাতের বেলা অপথে গৃহে প্রবেশ 446। এগুলো কেন লাগবে? সংজ্ঞা আসতে পারে। রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ কাকে বলে? কিভাবে লিখবেন? যদি কোনো ব্যক্তি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ রাতের বেলা যে পথটা সচরাচর ব্যবহৃত হয় না এই পথে প্রবেশ করে, কোনো গৃহে যদি প্রবেশ করে তাহলে সে অপথে গৃহে প্রবেশ, রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে। তখন কিন্তু আপনার এই ধারাটা লাগবে, সংজ্ঞার ধারাটা। তাহলে কয়টা সংজ্ঞা শিখলাম? 6টা সংজ্ঞা শিখলাম। আবার একটু শুরু থেকে খেয়াল করেন। অপথে প্রথমে হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ, তারপরে 441। 442 কি ছিল? অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। 443 অপরাধমূলক, 443 হচ্ছে সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ। 444 রাত্রিবেলা সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ। 445 অপথে গৃহপ্রবেশ। 446 রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ। আচ্ছা, একজনের কাছ থেকে পড়াটা শুনবো, এই 6টা ধারা কে বলবে? হাত তুলতে পারেন, হাত তুলতে পারেন, না হলে মেসেজ দেন। আমি এই পর্যন্ত পড়াটা বুঝছি কিনা রাবে আপু পড়া বলবে। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন খুলে দিচ্ছি, বলেন। সবাই মনোযোগ দিয়ে শোনেন উনি কি বলে। অপরাধমূলক অনধিকার প্রবেশ, যেখানে কোনো ব্যক্তির আইনানুগ অধিকার নাই সেখানে যদি সে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে বা বিরক্তি সৃষ্টি করে তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে উক্ত ব্যক্তি। এটা হলো 441। 442 হচ্ছে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ। 442 এটা হচ্ছে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশটা হচ্ছে যে মানুষ বসবাস করে তেমন স্থান বা মানুষের বসবাস রূপে ব্যবহৃত হয় এমন স্থান, যেমন দালান, তাঁবু, জাহাজ, এগুলোতে যদি প্রবেশ করে তাহলে উক্ত ব্যক্তি অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে। 442। 443 হচ্ছে সংগোপনে অপরাধমূলক গৃহপ্রবেশ, মানে সে সে চুপি চুপি যদি কারো গৃহে প্রবেশ করে, সে মালিক বুঝতে পারে না, এরকম ক্ষেত্রে কেউ যদি প্রবেশ করে তাহলে সেটা সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে গণ্য হবে। 443। 444 হচ্ছে রাত্রিবেলা সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ, অনধিকার গৃহে প্রবেশ। কোনো ব্যক্তি রাতের বেলা যদি চুপি চুপি কোনো গৃহে প্রবেশ করে তাহলে সেটা রাত্রিবেলা গৃহ সংগোপনে গৃহ প্রবেশ বলে গণ্য হবে। 444। অনধিকার 445 হচ্ছে কথাটা দিয়ে অনধিকার গৃহে প্রবেশ। 444। 445 হচ্ছে অপথে গৃহ প্রবেশ, মানে যেখানে মানে সেই পথ ব্যবহার করে না এরকম রাস্তা দিয়ে যদি সে প্রবেশ করে, এটা হচ্ছে 6 উপায়ে প্রবেশ করা যায়। শীত কেটে, তারপরে হচ্ছে ওয়াল টপকিয়ে বা হচ্ছে মই দিয়ে চড়ে, তারপরে নতুন দরজা খুলে, তালা ভেঙে, বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে, আর একটা হচ্ছে গেট মানে খুলে। এমন আটকানো কোনো, হুম এটা হুম গিট খুলে। হুম। ওই উপায়ে হচ্ছে অপথে গৃহে প্রবেশ করা যায় 445 ধারা মোতাবেক। আর 446 হচ্ছে রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ, মানে ওইটাই রাত্রিবেলা হতে হবে। সূর্যাস্তের পরে যদি কোনো ব্যক্তি এরকম করে আহ এই ইয়াগুলো অবলম্বন করে যদি গৃহে প্রবেশ করে তাহলে সেটা হচ্ছে রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ বলে গণ্য হবে। 446। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর হয়েছে। অন্না হাত তুলছে। অন্না, বেশি তো পড়া নিতে পারবো না কারণ অনেক পড়া আছে তোমাদের। ঠিক আছে, তুমি এইটুকু বলো। নাও দেখো, মাইক্রোফোনের এক্সেস দিছি। পাচ্ছ না খুলতে? আমি যখন রিকোয়েস্ট দেবো ঠিক ওই মুহূর্তে টাচ দিতে হবে। হুম, স্যার এখন হয়েছে স্যার। বলো।
স্যার কোনটা বলবো? 441 থেকে 446 কি কি শিখলা? আচ্ছা, 441 হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শনের জন্য যেখানে তার প্রবেশ আইনানুগভাবে তার প্রবেশ নিষেধ, সেই জায়গায় সে প্রবেশ করে, তাহলে হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। 441। 442 হচ্ছে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ। ও ওই জায়গায় যদি আহ, যে স্থান মানুষের বসবাস স্থান হিসেবে ব্যবহৃত হয়, যেমন দালান, তাঁবু, জাহাজ অথবা উপাসনা স্থান হিসেবে ব্যবহৃত হয়, ওইসব স্থানে যদি অপরাধমূলক ভাবে অনধিকার প্রবেশ করে, তাহলে তাকে বলে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ। ধারা 442। 443 হচ্ছে সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ। অপরাধমূলক ভাবে সংগোপনে আহ গৃহ প্রবেশ হচ্ছে চুপি চুপি মালিককে না জানিয়ে যদি গৃহে প্রবেশ করে, তাহলে সেটা হবে সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ। 443। 444 হচ্ছে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার প্রবেশ, মানে ওইটাই যদি আমি রাত্রিবেলা হয়, অপরাধ সংঘটিত হয়। দাঁড়াও, দাঁড়াও। ঠিক আছে, বলো। তুমি মাইক্রোফোন বন্ধ করে ফেললে আর খুলতে পারবে না তো, কারণ আমার এখান থেকে ইয়ে দেয়। বলো। আচ্ছা, 444 ও 444 পর্যন্ত বলছে। 445 হচ্ছে অপথে গৃহপ্রবেশ। 446 হচ্ছে এটাই যদি রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ করে। এবার আসেন দণ্ডগুলো ছেলেদের থেকে শুনবো, হ্যাঁ? কাজে আপনারা ভালো করে মনোযোগ দেন। এই পর্যন্ত ছিল 6টা সংজ্ঞার ধারা। কি ছিল সংজ্ঞা ধারা, যে কাকে বলে, কাকে বলে আসলে আমরা এই 6টা থেকে উত্তর করব। এবার আসেন শাস্তিগুলো দেখবো। 441-এর শাস্তি চলে গেছে 447-এ। যেহেতু 6টা সংজ্ঞা, শাস্তির প্রথম ধারা কোন ধারা? 447। তাহলে 447 কিসের শাস্তি? শুধু প্রথমটার শাস্তি, অর্থাৎ 441-এর শাস্তি 447। কি? অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি 447। বুঝতে পারছি ঘটনাটা? একবারে 441-এর দণ্ডটা গিয়ে শুরু হয়েছে 447-এ। কেন? প্রথম 6টা যেহেতু সংজ্ঞার ধারা, সেহেতু শাস্তি শুরু হয়েছে 447 থেকে। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ 441, দণ্ড কত? 447। এই গেল 441-এর দণ্ড, আর কোনো শাস্তির ব্যবস্থা নাই। কি থাকবে? কারণ এটাতে আপনি অনধিকার প্রবেশ করলেন, দণ্ড 447 ধারা। এখানে তো এখন অন্য কোনো অপরাধের কথা আসেনি। এবার আসেন 442। 442-এ হলো এই অনধিকার গৃহ প্রবেশের, থাক সমস্যা নেই। এই অনধিকার গৃহ প্রবেশের দণ্ড আছে 5টা। কয়টা দণ্ড? 5টা দণ্ড। একটু ভালো করে খেয়াল করেন তাহলে। 442 ধারার দণ্ড কয়টা? 5টা। কি কি 442-এর দণ্ড? প্রথমটা আসেন, শুধু যে নাম পড়লাম সেই নামের প্লেন দণ্ড। প্লেন মানে হচ্ছে অনধিকার গৃহ প্রবেশের দণ্ড। শুধু অনধিকার গৃহ প্রবেশের দণ্ড যদি বলি 448। এবার আসেন, অনধিকার গৃহ প্রবেশ করেছেন কিন্তু কি কারণে? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে। আপনার মনে কি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার ইচ্ছা, উদ্দেশ্য আছে? আপনি ভেবে নিছেন আমি যদি আজকে সালমার বাসায় প্রবেশ করতে পারি, তাহলে একটারে খুন করে আমি তারপর বের হব। তো খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাহলে কোনো ব্যক্তি মনে মনে এরকম অভিপ্রায় নিয়ে যদি প্রবেশ করে, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে যদি অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ করে, অর্থাৎ 442 ধারার অপরাধ যদি সংগঠন করে, তাহলে সেই ব্যক্তির দণ্ড চলে যাবে 449 ধারা। বুঝতেছি ঘটনাগুলো? অর্থাৎ 448 কিসের শাস্তি? 442-এর শাস্তি। 449 কিসের শাস্তি? এটাও 442-এর শাস্তি, কিন্তু অভিপ্রায়টা ভিন্ন। অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য যদি অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ করে, তার দণ্ড 449। এবার মনে করেন আমি মৃত্যুদণ্ড ঘটাবো না, অন্য কোনো অপরাধ করব যেটা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে যদি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, তার দণ্ড কত? 450। এগুলা কি? এগুলো কিন্তু সব অনধিকার গৃহপ্রবেশ, এক একটা এক এক অপরাধ করার উদ্দেশ্যে। তাহলে প্রথমে প্লেন শাস্তি দেখেন, অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশের নর্মাল শাস্তি 448, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য হলে 449, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য হলে 450, আর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে হলে 451,
আঘাত আক্রমণ কোনো অপরাধ করার উদ্দেশ্যে না। মনে করেন আমি এমন করে প্রবেশ করছি যে আমি আঘাত করে ফেলবো, যদি কাউকে এখানে পাই তাহলে আমাকে যদি আটকায় তাহলে আঘাত করে ফেলবো, এরকম আঘাত বা আক্রমণের প্রস্তুতি নিয়ে যদি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে গৃহপ্রবেশ, তাহলে সেই ব্যক্তির দণ্ড 452। এই যে 448 থেকে 452 পর্যন্ত যে দণ্ড, এই পাঁচটা দণ্ড কিন্তু কত ধারার? 448, দুঃখিত, 442 ধারার। আপনারা নোটটা দেখতে পান না মোবাইলে? একটু ব্যাকে গিয়ে আপনারা দেখেন যে পিডিএফটা ওপেন করা যায় কিনা, তাহলে আপনার পড়তে বেশি সুবিধা হবে। তাহলে দেখেন এই পাশে ধারা কত? 442। 442 ধারার শাস্তি কয়টা? পাঁচটা। কোন কোন ধারা? 48, 49, 50, 51, 52। 442 ধারাটা কি ধারা ছিল? জোর সংখ্যা। শুরু হয়েছে, শাস্তিগুলো শুরু হয়েছে জোর সংখ্যা দিয়ে। কত দিয়ে? 48 দিয়ে। শেষ হয়েছে জোর সংখ্যা দিয়ে 452 দিয়ে। এভাবেও আপনি মনে রাখতে পারেন। এগুলো মেমোরাইজ করার, মনে রাখার টেকনিক। যে জোড়া ধারাটা শাস্তি জোড়া ধারা দিয়ে শুরু হয়েছে, জোড়া ধারা দিয়ে শেষ হয়েছে, কিন্তু শাস্তি কয়টা? শাস্তি পাঁচটা। এটা বেজোড়া, এটা সমস্যা নাই। তাহলে আমরা কি কি দেখলাম? দেখেন 441 বেজোড়া ছিল না? শাস্তি কত? 447। অর্থাৎ অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি 447, 441-এর শাস্তি 447, 442-এর শাস্তি কয়টি? পাঁচটি। প্রথমটা প্লেন শাস্তি 448, অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশের শাস্তি 447, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্য হলে 48, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্য হলে 49, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্য হলে 50, আঘাত 51, দুঃখিত, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্য হলে 51, আর আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে হলে 52। এই পর্যন্ত বুঝতে পারছি তো ঘটনা? বোঝা যাচ্ছে না পড়াগুলো? অর্থাৎ 441-এর একটা শাস্তি পেয়েছিলাম, 442-এর কিন্তু পাঁচটা শাস্তি। বুঝতে পারছি? এবার আসেন একটু 443-এ যাব। তিনটা শাস্তি। কয়টা শাস্তি? তিনটা শাস্তি। সংগোপনে অনধিকার, অপরাধমূলক অনধিকার, গৃহপ্রবেশ। সংগোপনে অপরাধমূলক অনধিকার, গৃহপ্রবেশ কত ধারা? 443 ধারা। শাস্তি কয়টি? শাস্তি হলো তিনটা। কি কি? 53, 54, 55। 453, 454, 455, 453, 54, 55। দেখেন এটা দেখেন, 443 কি বেজোড়া সংখ্যা নয়? এ পাশেও ডান দিকেও বেজোড় সংখ্যা দিয়ে শুরু হয়েছে দণ্ড। প্রথমটা হলো নর্মাল শাস্তি, অর্থাৎ সংগোপনে অনধিকার, অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ করলে দণ্ড 453। এটাই যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের জন্য আপনি প্রবেশ করেন, দণ্ড 454। আর যদি আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে প্রবেশ করেন তখন দণ্ড 455। কি কি মনে প্রশ্ন আসতেছে আমি বুঝতে পারতেছি, এগুলো পরে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। এই পর্যন্ত বুঝতে পারছি? কয়টা ধারা পড়লাম? তিনটা, 41, 42, 43 এবং তাদের শাস্তি সমূহ। 41-এর শাস্তি বললাম 47, 42-এর শাস্তি বললাম পাঁচটা, 48, 49, 50, 51, 43-এর শাস্তি বললাম তিনটা। কি কি? 53, 54, 55। 48-এই কেবলমাত্র পাঁচটা শাস্তি, বাকিগুলোতে আপনি পাবেন না। কারণ হলো সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশের নর্মাল শাস্তি একটা 453, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে হলে 454, আর আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে যদি অপরাধ করেন, সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ করেন, তখন দণ্ড হবে 455। আচ্ছা, একজনের কাছে একটু শুনি যে আপনারা পড়াগুলো বুঝতে পাচ্ছেন কিনা। লিয়াকত ভাইয়া, আপনি একটু বলেন দেখি। মাইক্রোফোন দেখেন, টাচ দেন, খুলে যাবে। এই পর্যন্ত বুঝছি সালাম আমরা স্যার। যে কোন ধারার কি শাস্তি, বলেন দেখি একটু। 441-এর অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি 447 দ্বারা মোতাবেক যে যদি কোনো ব্যক্তি আহ, অপরাধমূলক অনধিকার অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, তার শাস্তি 447। এরপরে আপনার 442-এর শাস্তি পাঁচটা। আপনার হলো 448-এ বলছে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশের শাস্তি 448।
সরি 448, 49, নর্মাল শাস্তি গৃহপ্রবেশ, 50, 51। এরপরে মৃত্যুদণ্ডে জি দণ্ডনীয় জি অপরাধ জি করার জন্য। মৃত্যুদণ্ড 49 হলো মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য 49, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করলে 50, এরপরে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করলে 51, আর আঘাত বা ইয়ার ভয় দেখানো প্রস্তুতি নিলে 52। এই 5টা হইল 442-এর শাস্তি। 49, 50, 51, 52। হ্যাঁ, এরপরে 443, শাস্তি আছে তিনটা। একটা হইলো আপনার এই সংগোপনে, সংগোপনে গৃহ অনধিকার প্রবেশের শাস্তি। প্রথমে হইলো 453 তো বলছে সংগোপনে অনধিকার গৃহ প্রবেশের শাস্তি। 454 হলে কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করিবার উদ্দেশ্যে অনধিকার গৃহ প্রবেশ শাস্তি। আর এই 54, 55তে আঘাত বা আক্রমণ কিংবা অন্যায় নিয়ন্ত্রণের অন্যায়ভাবে আটকের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে শাস্তি। এটা হলো এই 443-এর শাস্তি, এই তিনটা। তার মানে পড়া বোঝা যাচ্ছে, তাই তো? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছি, প্রথমে একটা শাস্তি পেলাম, 41-এর শাস্তি 47 পেলাম, 42-এর শাস্তি পেলাম 5টা, তাই না? 42-এর শাস্তি 48 থেকে একদম 51 পর্যন্ত। এরপরে 43-এর শাস্তি পেলাম আবার 3টা, 53, 54, 52 55। পর্যন্ত। 53, 54, 55, এই 3টা 43-এর শাস্তি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এই পর্যন্ত আমরা পড়লাম, তাই না? মেয়েদেরকেও জিজ্ঞাসা করবো, তো একটু পরে যাই। এবার আসেন রাত্রিবেলা সংগোপনে। প্রথমে আমরা তো সংগোপনে পড়লাম। সংগোপনে প্রবেশ করলে 3টা দণ্ড। নর্মালি সংগোপনে প্রবেশের দণ্ড 453, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য যদি, এগুলো কিন্তু দিনের ঘটনা, প্রবেশ করেন তখন দণ্ড 454, 455। এখন আমার খাতাটাতে একটু খেয়াল করলে দেখবেন, ডান পাশে কিন্তু প্লাস একটা চিহ্ন দিয়ে লেখা আছে অপথে গৃহপ্রবেশ। একটা লোক, মনে করেন আপনার মনে এমন প্রশ্ন আসলো যে আচ্ছা, অপথে যদি প্রবেশ করে, অপরাধমূলক অনধিকার প্রবেশ করলো 443, কিন্তু এটাই যদি অপথে করে, তখন ওই ব্যক্তির দণ্ড কত হবে? তখনও আপনি 453 ধারা ব্যবহার করতে পারবেন। তাহলে এটা যে শুধু সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ এটারই দণ্ড এমন নয়, এটা কিন্তু যৌথ দণ্ড। বুঝতে পারছেন ঘটনা? অর্থাৎ অপথে যে গৃহপ্রবেশ 445 ধারা পড়লাম আমরা, এই 445 ধারা কোনো ব্যক্তি যদি সংগোপনে অপথে গৃহপ্রবেশ করে, তখন দণ্ড 453। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য সংগোপনে অপথে গৃহপ্রবেশ করলে দণ্ড 454। একইভাবে যদি আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে করে, তখন 455। অর্থাৎ 443-এর যে শাস্তিগুলো, এগুলো 445-এরও কিন্তু শাস্তি। বুঝতেছি ঘটনা? একসাথে পড়াইলে মাথাটা একটু এলোমেলো হয়ে যাবে, এই জন্য এত চাপ দিচ্ছিলাম না। প্রথমে অর্ধেকটুকুই নেন, তাহলে 443-এর আমরা 3টা দণ্ড পেলাম। এবার আসেন 444, রাত্রিবেলা সংগোপনে। এবার কি ঘটনা? রাতের বেলা চলে গেছে। রাত্রিবেলা সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ যদি কোনো ব্যক্তি করে, এই রাতের দণ্ডগুলো হলো 456, 57, 58। 57 ধারাটা ব্যাপক ব্যবহৃত, বা রাত্রেবেলা চুরির ক্ষেত্রেও অনেক 57 ধারা ব্যবহার করা হয়। তো দেখেন, রাত্রিবেলা সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে সেই ব্যক্তি, কিচ্ছু চুরি করেনি, কোনো অপরাধও করেনি, শুধু প্রবেশ করেছে। দণ্ড কত? নর্মাল শাস্তি। তাহলে 444 পড়তেছি, কিন্তু এখন 3টা দণ্ড। 43-এ 3টা দণ্ড ছিল, 53, 54, 55। 44-এ 3টা দণ্ড, 56, 57, 58। কি কি? প্রথমে প্লেন শাস্তি বা নর্মাল শাস্তি বলতে পারি, সেটা হলো রাত্রিবেলা সংগোপনে অনধিকার প্রবেশের দণ্ড 456। এটাই যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য করে, চুরির উদ্দেশ্যে ঢুকলো, তখন দণ্ড চলে যাবে 457। আঘাত আক্রমণের প্রস্তুতি, সে প্রবেশ করছে, কোনো অপরাধ করুক চাই না করুক, তার কাছে অস্ত্র শস্ত্র আছে, তাহলে সে আঘাতের প্রস্তুতি নিয়ে ঢুকছে, আক্রমণের প্রস্তুতি নিয়ে ঢুকছে, তখন তার দণ্ড চলে যাবে 458। ঘটনা বুঝতে পারতেছি আমরা? তাহলে প্রথমে পড়লাম 41-এর শাস্তি 47। আমি যখন বলি আবার রিপিট করেন, দেখেন। 41-এর শাস্তি বললাম 47, 42-এর শাস্তি বললাম 5টা। প্রথমে প্লেন শাস্তি 48,
মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য 49, কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে হলো 50, কারাদণ্ড হলো 51, আঘাত আক্রমণ 52। এবার আসেন 443, অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ সংগোপনে। সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ দণ্ড কয়টা? 3টা, 53, 54, 55। একটা এমনি সংগোপনে প্রবেশের দণ্ড, আর একটা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশের দণ্ড, আর একটা আঘাত আক্রমণের প্রস্তুতি। সেম কথাগুলা যদি রাত্রিবেলা হয়ে যায় তখন 56, 57, 58। রাত্রিবেলা সংগোপনে প্রবেশের দণ্ড প্লেন শাস্তি 456, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। প্লেন কেন বলতেছি? যে শুধু প্রবেশ করছে, অন্য কোনো অপরাধ এটার সঙ্গে জুড়ে নাই, তখন 56। আর যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য ঢোকে তখন 57। আঘাত আক্রমণের প্রস্তুতি নিলে হবে 58। এইবার আসেন 59, 60। এই ধারাগুলো আপনি কখন ব্যবহার করবেন? 459, 60, 445, 44, 45 দুইটা ধারার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ অথবা অপথে গৃহপ্রবেশের সময় কোনো ব্যক্তিকে যদি কেউ গুরুতর আঘাত দিয়ে ফেলে, আপনি প্রবেশ করছেন কিন্তু আঘাত আপনি এখনো দেন নাই, অথবা আপনি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য প্রবেশ করছেন, তখন আপনার দণ্ড কিন্তু আগের গুলো হবে, অর্থাৎ 454 অথবা 457 হতে পারে। রাত্রিবেলা হলে 457, দিনের বেলা হলে 454। বুঝতেছি না ঘটনা? এখন আসেন, প্রবেশ তো করছেন কিন্তু আপনি কাউকে গুরুতর আঘাত দিয়ে ফেলছেন। একে তো অপরাধ করছেন, একে তো চুরি, তার উপর সিনাজুরি বলে না, তো একে তো প্রবেশ করছেন, এটাই একটা অপরাধ, আবার কাউকে গুরুতর আঘাত যদি দিয়ে ফেলেন, আপনারা প্রত্যেক ব্যক্তি যারা যারা প্রবেশ করলো সকলেই সমান দণ্ডে। গুরুতর আঘাত দিচ্ছে মনে করেন একজন, কিন্তু প্রত্যেকের দণ্ড হবে, সবার দণ্ড হবে। তাহলে প্রত্যেক ব্যক্তি দণ্ডিত হবে। সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ অথবা অপথে গৃহপ্রবেশ কালে যদি কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত প্রদান করে ফেলে অথবা মৃত্যু ঘটানোর জন্য গুরুতর আঘাতের উদ্যোগ গ্রহণ করে, তাহলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাবার বা তাকে গুরুতর আঘাত প্রদানের উদ্যোগও নেয়, মারতে পারেনি, কেবল অ্যাটেম্পট নিছে, তারপরে ওই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড 10 বছর পর্যন্ত দণ্ডিত হবে। তাহলে 459, 60 ধারা আমরা কখন প্রয়োগ করব? যখন এই অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অপথে প্রবেশ যাই হোক না কেন সেটার সঙ্গে গুরুতর আঘাত ঘটবে বা ঘটার উদ্যোগ নিবে। মনে করেন আপনি এমন একটা কোপ মারছেন, সামান্য একটু ছিঁড়ে গেছে, লাগতো যদি তাহলে হয়তোবা আমি একবারে গুরুতর জখম প্রাপ্ত হয়ে যেতাম, কিন্তু লাগেনি, সামান্য। অর্থাৎ আপনি গুরুতর আঘাতের উদ্যোগ নিয়েছেন, তখন আপনাকে এই ধারায় দণ্ডিত করা যাবে, বা আপনাদেরকে, আমাদেরকে যারা যাবে তাদেরকে দণ্ডিত করা যাবে। এবার আসেন 460 ধারাটা, তাহলে কি বলেছে? রাত্রিবেলা সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ অথবা গৃহপ্রবেশ, অর্থাৎ সিঁধেল চুরি আমরা যেটা বলি, শীত কেটে যে রাত্রেবেলা ঢোকে, এই যে মিলিতভাবে সকল ব্যক্তি, তারা প্রত্যেকে গুরুতর আঘাত যদি করে ফেলে বা কাউকে মৃত্যু, যে কোনো একজন যদি কারো মৃত্যু ঘটিয়ে ফেলে, প্রত্যেক ব্যক্তি খুনের অপরাধে দণ্ডিত হবে অথবা গুরুতর আঘাতের জন্য দণ্ডিত হবে। তাহলে 449 ধারাটা কি ছিল? 460, দুঃখিত, 59টা কি ছিল, 60টা কি ছিল? বলেন দুটোর পার্থক্য কে বলতে পারবেন? এই দুটো ধারার কি পার্থক্য? দিনের বেলা, রাতের বেলা। 60টা হলো রাতের বেলা, শুধু যদি শীত কেটে ঢোকে বা শীতেল চুরি বলতে পারি, এই সময় গিয়ে যদি কি করে, অপথে প্রবেশ করার সময় যে কোনো একজন কাউকে মৃত্যু ঘটিয়ে ফেলে বা গুরুতর আঘাত দেয়, প্রত্যেক ব্যক্তি দণ্ডিত হবে, সকলেই দণ্ডিত হবে সমান দণ্ড। একটু পরি খেয়াল করেন, যদি সংগোপনে রাত্রিবেলায় অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ অনুষ্ঠান কালে দোষী ব্যক্তিগণ স্বেচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় বা গুরুতর আঘাত দিয়ে ফেলে বা মৃত্যু ঘটানোর উদ্যোগ নেয়, যাই করুক না কেন, প্রত্যেকে মিলিতভাবে জড়িত ব্যক্তিগণ যাবজ্জীবন কারাদণ্ড যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে। একজন করলেও সবাই, সবার ঘাড়ে দায় আসবে। তাহলে প্রত্যেককে দণ্ডিত করার জন্য এই ধারাটা ব্যবহার করা যাবে। কখন? রাতের বেলা। কি হলে? গুরুতর আঘাত বা মৃত্যু ঘটানোর উদ্যোগ গ্রহণ করলে বা ঘটিয়ে ফেললে। দিনের বেলা হলে কত? 459। রাতের বেলা হলে কত? 460। এই পর্যন্ত বুঝছি নাকি বলেন, নাকি বুঝি নাই? তাহলে এগুলোর সঙ্গে কিন্তু অপথে গৃহপ্রবেশটাও আছে। অপথে গৃহপ্রবেশ আবার ফেলে দেওয়া যাবে না। অর্থাৎ সংগোপনে অপরাধমূলক অনধিকার, হ্যাঁ, দিনের ক্ষেত্রে 59, রাতের ক্ষেত্রে 60, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। দেখেন 43, 44 এদিকে দেয়া আছে, দুঃখিত, 43 আর 45 আর 44 আর 46 দেয়া আছে। একটা হলো রাত্রিবেলা সংগোপনে, আর একটা হলো
সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ মানে দিনের বেলা আর বলা হয় নাই, যেহেতু সংগোপনে বোঝাতে এখানে দিন রাতে তো আলাদা করাই আছে, এই জন্য আর দিনের বেলা লেখা নাই। বুঝতে পারছেন? প্রশ্ন আসতে পারে যে স্যার দিনের বেলা তো লেখা নাই, কিন্তু সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ আর রাত্রিবেলা সংগোপনে থাকলেই তো আপনি বুঝে যাচ্ছেন যে তার মানে এটা দিনের বেলা। এই আর একটু যারা যারা একেবারেই আমার মতো বোঝেন অনেক দেরিতে, তারা আর একটু খেয়াল করেন। প্রথম দিকে ক্লিয়ার তো দুইটা, 41-এর শাস্তি 47, 42-এর শাস্তি 5টা, এই পর্যন্ত আমি আশা করি সবার পরিষ্কার হয়েছে। এরপরে একটু প্যাচ লেগেছে, তাই না? 43-এর শাস্তি 3টা, 44-এরও শাস্তি 3টা। কি কি? 43-এর 3টা হলো 53, 54, 55, 44-এর 3টা হলো 56, 57, 58। 43-এর ঘটনাগুলো দিনের বেলা, 44-এর ঘটনাগুলো রাতের বেলা। কি ঘটনা? সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। তাহলে শুধু একটা প্লেন শাস্তি, মাঝখানেরটা হলো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্যোগ, আর শেষেরটা হলো আঘাত আক্রমণের প্রস্তুতি। এভাবেই কিন্তু তিনটা তিনটা করে সাজানো। এরপরে দেখেন, যদি এই প্রবেশকালে আঘাত দিয়ে ফেলেন, গুরুতর আঘাত দান করে ফেলেন অথবা উদ্যোগ গ্রহণ করেন 59 দিনের বেলা, হোক সেটার অপথে অথবা অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ হোক, দুইটা ক্ষেত্রেই দিনের বেলা যদি কাউকে গুরুতর আঘাত দিয়ে ফেলেন 59, রাতের বেলা যদি কাউকে 444 এবং 446 ধারার যে অপরাধ, এই অপরাধ কালে যদি কি করে ফেলেন, আঘাত দিয়ে ফেলেন, তখন দণ্ড হবে কত? 460। প্রত্যেক ব্যক্তিকে দায়ী করতে 460 ধারা ব্যবহার করা হয়। কোন লোকটা বোঝেন না একটু হাত তোলেন, আমি তাকে বুঝিয়ে দিতে চাই। আর আপনারা নামগুলো লিখবেন না, আপনাদেরকে সবাইকে চিনি না, আমি যে বলছি সুন্দর করে নামগুলো লিখতে। রিফাত বোঝে নাই, রিফাত দেখি একটু মাইক্রোফোন খোলেন। লিয়াকত ভাইয়া বুঝছেন যেন, আব্দুল সালাম ভাইয়াও বোঝে নাই। আপনারা দুষ্ট রে, আপনারা বুঝেও এরকম দুষ্টামি করতেছেন না, যাতে নতুন পড়ায় না যাই। রিফাত আপনার মাইক্রোফোনের এক্সেস দিছি, দেখেন। হ্যাঁ বলেন, কি বোঝেননি? স্যার মনোযোগী কম ছিলাম স্যার। আচ্ছা, কতটুকু বুঝছেন এটা আমাকে বলেন। না না, দণ্ড লাগবে না, বাদ। বুঝি নাই স্যার। একেবারেই বোঝেননি মানে শুরু থেকেই বোঝেননি, তাহলে আপনাকে পড়া বোঝানোর আমার কোনো আর দরকার নাই। আপনি অবশ্যই কালকে রেকর্ডিংটা মনোযোগ দিয়ে একবার শুনবেন, এরপরে আমাকে একটা কল দিবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখি আব্দুল সালাম ভাইয়া ঠিক আছে। কি কি বলে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপরেও বাকি সময়টা মনোযোগ দেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। কোথায় আব্দুল সালাম ভাইয়া? মাইক্রোফোন খোলেন। কি ব্যাপার? সময় নিয়েন না। হ্যাঁ বলেন। 41-42 বুঝলাম, তারপরে তার বুঝি নাই। 41-42 বুঝছেন, 43, তাহলে আপনি সংজ্ঞাগুলো আগে বুঝছেন কিনা সেটা আগে দেখি। আচ্ছা, পরে আসতে দেখে অনেকেই বোঝে না, এটা আমার দোষ না, যারা দেরিতে আসবে তাদের দোষ। আচ্ছা, 443-এর অপরাধটা কি আমাকে আগে বলেন, সংজ্ঞা বুঝেছেন কিনা? 443-এ কি ঘটনা ঘটে? দেখেন, মাইক্রোফোন বন্ধ করে দিলে হবে? আমার সাথে কথা বলার সময় শেষ না হলে মাইক্রোফোন অফ করবেন না, বলেন। ভাইয়া টাচ দেন। না রে, আপনাদের সঙ্গে পারি না। আমি দেখেন রিকোয়েস্ট দিছি তো আপনাকে। আচ্ছা, আমি মাইক্রোফোন সবগুলো খুলে দেই। সবাই অযথা মাইক্রোফোন টাচ দিবেন না, ঠিক আছে? এখন সবাই খুলতে পারবেন। দেখি একটু আব্দুল সালাম ভাইয়া বলেন, স্যার, 443-এর অপরাধটা কি আপনি আমাকে বলেন। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করার জন্য কোনো তাঁবু, জাহাজে, দালান। না না না, এগুলা পড়াইলাম অপরাধ করার জন্য? সবসময় অপরাধ নাও হতে পারে, শুধু ঢুকলো, ঢুকে ভয় ভীতি প্রদর্শন করলো, অন্য কোনো, অবশ্য ভীতি প্রদর্শনও তো একটা অপরাধ। আচ্ছা ঠিক আছে, বলেন, যদি কোনো ব্যক্তি ভয় ভীতি প্রদর্শন করার জন্য তাঁবু, জাহাজ, দালানে প্রবেশ করে, হুম সে ব্যক্তি অনধিকার প্রবেশ করছে বলে গণ্য হবে। হ্যাঁ, এটা ছিল 443 ধারা। ক্লাসের সময় আপনি নিশ্চয়ই আপনার ওই পাশে কে আছে বসে তার সাথে গল্প করছেন। 443 ধারাটা ছিল সংগোপনে। সংগোপনে প্রথমের অপরাধটা ছিল শুধু অনধিকার প্রবেশ, পরেরটা ছিল
অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ, এরপর একটা ছিল সঙ্গোপনে, রাইট? তো আপনি সঙ্গোপনে প্রবেশ করলে তো আর আগের গুলো দণ্ড হবে না, দণ্ড হবে অন্য রকমের। কি কি দণ্ড? তিনটা দণ্ড। তাহলে 453, 54, 55 এগুলো হলো সঙ্গোপনে। সঙ্গোপনে মানে চুপি চুপি, দিনের বেলা চুপি চুপি আপনি বাড়িতে প্রবেশ করছেন। এই জন্য বলছি মাইক্রোফোন গুলো বন্ধ রাখবেন, যাকে জিজ্ঞাসা করি সে শুধু সঙ্গোপনে, বললাম তো সঙ্গোপনে মানে চুপি চুপি। গান টানও শোনেন না নাকি? গানের মধ্যে তো কতবার সঙ্গোপনে মনের আহ, জানালায় এসে উকি দাও, কত কত গান আছে, এগুলো তো মুখস্থ, আবার ফির মানে জানেন না সঙ্গোপনে। তাহলে সঙ্গোপনে কি করা? চুপি চুপি প্রবেশ করা। তাহলে কোনো ব্যক্তি যদি সঙ্গোপনে অনধিকার গৃহ প্রবেশ করে, আপনাকে এটা আমি পরে উত্তর দিচ্ছি, দাঁড়ান। আল্লাহ। তাহলে সঙ্গোপনে মানে হলো চুপিসারে। সঙ্গোপনে কথাটা কেন লাগিয়েছে এটাও পরে আমি বলতেছি, দাঁড়ান। তাহলে আমি আমি আগে আব্দুল সালাম ভাইয়ের বিষয়টা ক্লিয়ার করি। প্রথমে হলো দেখেন, অপথে প্রবেশ, দুঃখিত, অপরাধমূলক অনধিকার প্রবেশ। এরপরে আপনি গৃহে প্রবেশ করলেন, তো এক জায়গায় শুধু শুধু প্রবেশ করছেন জমিতে, এটার দণ্ড তো ভিন্ন হবে। এটাই যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, সেটার দণ্ড তো ভিন্ন হবে, তাই স্বাভাবিক কিনা? এখন আসেন, শুরুতে আপনি প্রবেশের দণ্ড পেলেন, এরপরে যদি আপনি কারাদণ্ড, আপনি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্য, খুন করার উদ্দেশ্যে যদি ঢোকেন, তখন আলাদা দণ্ড। যাবজ্জীবনের অপরাধ, যাবজ্জীবন দণ্ড কোনগুলোর? ধরেন ডাকাতি করবেন, 5 জন ব্যক্তি ঢুকে পড়লেন কোনো বাড়িতে, তখন আপনাদের দণ্ড 49 গেল হচ্ছে খুন করার উদ্দেশ্যে, 50 হলো যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করার জন্য যদি আপনি ওখানে প্রবেশ করেন, 450 আপনার দণ্ড, ওই প্রবেশের দণ্ড 450। এবার আসেন আপনি কারাদণ্ডে, ধরেন চুরি করার জন্য ঢুকলেন, কারাদণ্ড, চুরির দণ্ড কি? দেখবেন আপনারা 3 বছর কারাদণ্ড আছে। তো আপনি চুরি করার জন্য ঢুকলেন, এটা কিরকম অপরাধ? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ করার উদ্দেশ্যে যদি অনধিকার প্রবেশ করেন, তখন একটা দণ্ড, তাই না? এই গেল 50। এরপরে আসেন 51, আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে যদি আপনি গৃহে অনধিকার প্রবেশ করেন। তো এই পর্যন্ত ছিল বাড়িতে অনধিকার প্রবেশ, চ্যাপ্টার ক্লোজ। এবার আসেন এই বাড়িতেই চুপি চুপি অনধিকার প্রবেশ, সঙ্গোপনে প্রবেশ। সঙ্গোপনে প্রবেশ করলে দণ্ডগুলো চলে যাবে 52, 53, 54, অর্থাৎ 43-এর দণ্ড হলো 52, 53, 54, 43 ধারা, 443 ধারার দণ্ড। তাহলে সঙ্গোপনে প্রবেশ এমনি যদি প্রবেশ করেন, এখনো কিছু করেন নাই, দণ্ড 452। প্রবেশ করছেন করে কারাদণ্ড, মানে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করছেন, ধরে নিলাম অনেকগুলো কারাদণ্ডযোগ্য অপরাধ আছে, তার মধ্যে যে কোনো একটা করার জন্য আপনি প্রবেশ করছেন, দণ্ড 453। আচ্ছা দুঃখিত, আমি 53, 54, 55, তাহলে 53 প্রবেশ করলেন, তাহলে 54 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য প্রবেশ করলেন 54, আর আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে প্রবেশ করলেন 455। এটা কোন অপরাধের ক্ষেত্রে? এটা আপনাকে বুঝতে হবে। সঙ্গোপনে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশের ক্ষেত্রে। অর্থাৎ আগে আপনাকে মেইন ফোকাস হলো আপনার অপরাধটা কি ঘটেছে, আপনি এটা দিনের বেলা ঢুকলেন না রাতের বেলা ঢুকলেন, সঙ্গোপনে ঢুকলেন নাকি হুড়হুড় করে ঢুকলেন। তো সঙ্গোপনে ঢুকলে আপনার দণ্ডগুলো চলে যাবে 443-এর ডান দিকে যে দণ্ডগুলো লেখা আছে সেগুলো। আপনাদেরকে বলছি না যে এই নোটটা একটু লিখে নিবেন বা প্রিন্ট দিয়ে নিবেন, না হলে তো বুঝতে পারবেন না। মোবাইল দেখে দেখে পড়তে বললাম না, এরপরে রাত্রিবেলা নাকি এটাও দেখতে পাচ্ছেন না? আপনাদেরকে কিছু দিলে তো আপনারা খুঁজে পান না, খুব রাগ উঠে যায় আমার, বুঝছেন? দেখেন সুন্দর করে লিখে দিচ্ছি, এই পাতাটা দেখলে আপনার আর কষ্ট করে এগুলো খুঁজে খুঁজে পড়তে হবে না। এরপরে আসেন পরের যে দণ্ডটা, এতক্ষণ পর্যন্ত সঙ্গোপনে ছিল, কিন্তু সেটা কি দিনের বেলা। রাত্রিবেলা যদি হয় তাহলে দণ্ড আরো একটু বাড়বে। এই দণ্ডগুলো হলো 56, 57, 58। শুধু রাত্রিবেলা চুপি চুপি কারো গৃহে প্রবেশ করেছেন, দণ্ড 456। এবার আসেন চুরি বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য ঢুকেছেন, 457। আঘাত করবেন যদি ধরা পড়েন, আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে ঢুকেছেন, দণ্ড 458। আর এই কাজগুলাই, অর্থাৎ দিনের বেলার যে কাজগুলো, এগুলো করার সময় প্রবেশ তো করছেন, কাউকে গুরুতর আহত করলেন, 59 ধারা। এটাই যদি রাত্রিবেলা প্রবেশ করলেন, আবার দণ্ডিত করলেন, 60 ধারা। রাবে আপু একটু শুনবো পড়া, কে বলবেন সুন্দর করে, কে বলতে পারবেন জিনিসটা বুঝিয়ে? এত ডিটেলস বলতে হবে না, শুধু এই ধারায় এই অপরাধ, এইটা এটার দণ্ড, কে বলতে পারবেন? দেখি কার সাহস বেশি, কনফিডেন্স বেশি। 41 হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, হ্যাঁ 441-এর
হচ্ছে 447, আর 442টা হচ্ছে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। এই 442-এর শাস্তি হচ্ছে 448, 49, 50, 51, 52। গুড 448টা হচ্ছে প্লেন শাস্তি, 449টা হচ্ছে মৃত্যুদণ্ড ঘটানোর উদ্দেশ্যে যদি হচ্ছে গৃহপ্রবেশ করে, সেটা হচ্ছে 458। কি বললাম ঠিক আছে? 458 কেন, সরি, 48 প্লেন শাস্তি 48 448 প্লেন 49 শাস্তি, 450 মৃত্যুদণ্ড, আর 450 হচ্ছে কারাদণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড, আর 451 হচ্ছে কারাদণ্ডে, আর 452 হচ্ছে যদি আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে হচ্ছে অনধিকার প্রবেশ করে তার শাস্তি। এটা গেল হচ্ছে 442-এর এই 5টা শাস্তি। 443টা হচ্ছে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 443-এর শাস্তি হচ্ছে 3টা, 453, 54, 55। 453টা হচ্ছে প্লেন শাস্তি, 454টা হচ্ছে কারাদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে যদি অনধিকার গৃহে প্রবেশ করে তার শাস্তি, আর 455টা হচ্ছে আঘাত আক্রমণ করার উদ্দেশ্যে যদি অনধিকার প্রবেশ করে তার শাস্তি। এটা সুন্দর হচ্ছে সংগোপনে। হুম 444 হচ্ছে সংগোপনে রাত্রিবেলা অপরাধমূলক রাইট অনধিকার গৃহে প্রবেশ। এইটার শাস্তি হচ্ছে 56, 57, 58। ওই কারাদণ্ডযোগ্য হচ্ছে 56, না আর নরমাল হচ্ছে প্লেন, প্রথমে হলো প্লেন শাস্তি, নরমাল শাস্তি। প্লেন শাস্তি হচ্ছে 56, আর কারাদণ্ডযোগ্য হচ্ছে করার জন্য যদি অনধিকার প্রবেশ করে তাহলে হচ্ছে 57, আর যদি আঘাত আক্রমণের অভিপ্রায়ে যদি হচ্ছে অনধিকার প্রবেশ করে তাহলে তার শাস্তি হচ্ছে 458। 58 হ্যাঁ গুড হ্যাঁ, 58। আর 459টা হচ্ছে এই যে সেটা দিনের বেলায় হোক আর দিনের বেলা, হ্যাঁ দিনের বেলা যদি সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ করে গুরুতর আঘাত ঘটায় তার শাস্তি হচ্ছে 459। আর 460টা হচ্ছে সংগোপনে রাত্রিবেলা অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ করে যদি গুরুতর আঘাত ঘটায় এভাবে তার মনে শাস্তি রাখবেন, হচ্ছে শীতেল 400। চুরি, শীতেল চুরি মনে রাখলেই মনে থাকবে যে শীতেল চুরি করে রাতের বেলা শীত কেটে, এই সময় যদি কাউকে গুরুতর আঘাত ঘটিয়ে ফেলে বা কারো একজন যদি মৃত্যু ঘটায় তাহলে এই সকল ব্যক্তি দণ্ডিত হবে। 460 দেখছেন? মেয়েরা ছেলে, দুঃখিত, মেয়েরা ছেলেদের থেকে বেশি মনোযোগী, এটা একদম স্বীকার করতেই হবে। ছেলেরা যে কি চিন্তা করে আল্লাহ জানে, সামারি করবে কি কি এগুলো চিন্তা করে না কি, এই জন্য তার ক্লাসে মনোযোগ দেয় না। রিফাত, অনেক আপনি সুন্দর কি হয়েছে একটু স্যার। হলেও আঁচ করতে পারছেন যে কি কি সে বললো? অর্থাৎ আপনি যদি প্রথম 6টা সংজ্ঞার ধারা ভালো করে না ধরতে পারেন, সংজ্ঞাগুলো ধরতে না পারলে আপনার দণ্ডগুলো ধরতে কষ্ট হবে। এই জন্য আগে আপনাকে 6টা সংজ্ঞা স্পষ্ট করে নিতে হবে। যারা যারা একেবারেই বোঝেননি তাদের জন্য অনুরোধ থাকলো তারা অবশ্যই রেকর্ডিংটা আরেকবার শুনবেন এবং একবার লিখবেন। লিখলে ইনশাল্লাহ আপনার এটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে আপনি আরেকবার করে ফেলবেন। এবার আসেন বদ্ধপাত্র ভেঙে। কাকলি রে, তোমার গলা আমি ঠিক বলে দাঁড়াও। আচ্ছা, আসেন এবার বাকি আমরা অল্প কয়েকটা ধারা আছে, ভয়ের কোনো কারণ নেই। 461, 461তে হলো বদ্ধ পাত্র বা সম্পত্তির ধারণকারী সম্পত্তি ধরে রাখে এই ধরনের কোনো পাত্র ভেঙে অসাধু উদ্দেশ্যে ভেঙে ফেলা। 461। 462 হলো রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক অনুষ্ঠিত হওয়ার ফলে, এই আগের যে অপরাধ সেই অপরাধটা অনুষ্ঠিত হওয়ার ফলে দণ্ড হলো 462। এই যে দেখেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করছেন না, অনেকটা একই রকম। একটা হলো সম্পত্তি ধারণকারী কোনো পাত্র ভেঙে ফেললেন। আপনি কি করলেন? ব্যারাকে অনেক লোক একসাথে থাকে, হ্যাঁ ওকে, তাহলে অনেক লোক একসাথে ব্যারাকে থাকে, তো একজন কি করলো, আরেকজনের ট্রাঙ্ক ভেঙে ফেললো।
তো এই ট্রাঙ্কের ভেতরে কি সম্পদ রাখে না কেউ? সবাই তো রাখে, টাকা পয়সা গুরুত্বপূর্ণ জিনিসগুলো এগুলো তো তালা দিয়ে রাখে। এই যে সম্পত্তি ধারণ করে যে জিনিসটা, এই জিনিসটা কোনো ব্যক্তি যদি ভেঙে ফেলে, বন্ধন মুক্ত করে, এখনো খুললো কি খুললো না পরে, শুধু ভাঙছে, ধরেন তালা ভেঙে ফেলছে, তাতেই 461 ধারা মোতাবেক দণ্ডিত করা যাবে। অর্থাৎ সম্পত্তি ধারণকারী কোনো বদ্ধপাত্র ভেঙে ফেললে ওই ব্যক্তির দণ্ড 461। এবার আসেন, সাইফুল স্যার বলে গেল, রেবেকা স্যার আপনার কাছে আমি এই আপনার কাছে আমি এই ট্রাঙ্কটা রেখে গেলাম, আমি আসতেছি একটু বাইরে থেকে, এসে এটা নিয়ে যাব। তো আমি এখানে দায়িত্বপ্রাপ্ত কিনা, সম্পত্তির ভারপ্রাপ্ত কিনা? আমাকে সে বিশ্বাস করে জিনিসটা রাখতে দিয়ে গেছে, আমি এটা ভেঙে ফেললাম, তখন আমার দণ্ড হবে 462। অর্থাৎ যিনি রক্ষক তিনি যদি ভক্ষক হয়ে যায়, তার দণ্ড হবে 462। রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক এই অপরাধ যদি অনুষ্ঠিত হয়, তার দণ্ড 3 বছর পর্যন্ত হতে পারে। এরপরে আসেন 462 ক, ব্যাংকিং কোম্পানির কর্মচারীদের অবহেলাপূর্ণ আচরণের দণ্ড লাগবে না। 462 খ, এগুলো লাগবে না। বাহ, 2টা ধারা বাদ গেল, কত সুন্দর। তাহলে 461 62 পর্যন্ত পড়লেই হবে। তাহলে 461টা কার ক্ষেত্রে প্রযোজ্য? যে কোনো ব্যক্তি আপনার ঘরে ঢুকলো, ঢুকে সে কি করছে, আপনার সম্পত্তি যেখানে আছে কেবলই ড্রয়ারটা ভাঙছে, টাকা পয়সা নিল কি নিল না এটা পরের ব্যাপার, নিয়ে ফেললে তো চুরি হয়ে যাবে। তো আপনার সম্পত্তি কেবলই বদ্ধপাত্রটা ভেঙে ফেলছে, উন্মুক্ত করে ফেলছে, দণ্ড 461। আর যদি সেটা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি হয়ে যায়, তাহলে 462। বুঝতে পারছি ঘটনা। এই পর্যন্ত থাকবে আজকে পেনাল কোডের ক্লাস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।